ভোর হওয়ার ঠিক আগে আগে, যখন চারদিক হালকা ফর্সা হতে শুরু করেছে, ঘুমে মগ্ন মাহির হঠাৎ তার উন্মুক্ত বুকে পানি জাতীয় কিছু একটার স্পর্শ অনুভব করল। তপ্ত সেই জলের ছোঁয়ায় সে চট করে চোখ মেল। ঘরের আবছা আলোয় ভালো করে তাকাতেই মাহিরের বুকটা ছ্যাঁত করে উঠল। সে দেখল, তার প্রাণ পাখি, তার জান রুবা তার বুকের উপর মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার পুরো শরীরটা কাঁপছে। বুয়ের এমন কান্না দেখে মাহির এক লহমায় সমস্ত ঘুম ভুলে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে রুবাকে সহ এক ঝটকায় সোজা হয়ে উঠে বসল। সে রুবার চোখের জল মুছে দিয়ে আকুল হয়ে জিজ্ঞেস করল, জান, সোনা, কলিজা, পাখি আমার, কি হয়েছে? কান্না করছ কেন? বেশি ব্যথা করছে ও জান? বলো আমায়, কোথায় কষ্ট হচ্ছে? প্লিজ চুপ করে থেকো না, প্লিজ বলো। প্রাণপ্রিয় স্বামীর এমন আদরমাখা কণ্ঠ আর চরম ব্যাকুলতা দেখে রুবা নিজের কান্না কিছুটা থামানোর চেষ্টা করল। কিন্তু তার বুক ঠেলে আসা কান্না যেন থামছিলেই না। সে ফুপিয়ে ফুপিয়ে ভাঙা গলায় বলল, আমার আমার খুব পেট ব্যথা করছে আর বলতে বলতেই রুবার একটা জোরে হেঁচকি উঠে গেল। মাহির আরও বেশি ঘাবড়ে গেল। সে রুবার গাল দুটো দুহাতে ধরে বলল, আর কি জান? বলো প্লিজ, বলো। মাহিরকে এতটা দিশেহারা হতে দেখে রুবা নিজের কান্না কোনো রকমে সামলে চোখ নিচু করে বলল, আর ব্লিডিং হচ্ছে গু। হোয়াট? ব্লিডিং হচ্ছে মানে? মাহির উচ্চস্বরে বলে উঠল। এক মুহূর্তের জন্য তার মাথা কাজ করা বন্ধ করে দিল। সে মনে মনে ভাবল, গত রাতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সে কি রুবাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে। মাহির মাথায় হাত দিয়ে বলতে লাগল, আল্লাহ, আমি এখন কি করব? জান, সরি, আমি এটা কি করলাম? এই বলে মাহির অনুশোচনায় রুবাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। সে এক হাত দিয়ে পাশে রাখা মোবাইলটা নিয়ে টাইম দেখল আর ডাক্তারকে কল করতে যাবে, ঠিক তখনই হঠাৎ তার মাথায় কিছু একটা মনে পড়ল। মাহির মোবাইলটা পাশে রেখে রুবার মাথায় আদুরেভাবে হাত বুলাতে বুলাতে বল, বার্ট, একটা কথা জিজ্ঞেস করব? দেখো, তোমার সবকিছু জানার অধিকার আমার আছে, তাই না? রুবা মাহিরের চড়া বুকে মুখ গুজে আলতো করে বল, হুমঘ। তোমার পিরিয়ডের তারিখ কি চলে গেছে? নাকি এখনো হওনি? মাহির অত্যন্ত নরম সুরে শুধাল। মাহিরের কথা শুনে রুবা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। আসলে তার পিরিয়ডের তো তারিখ কোনো সময় ঠিক থাকে না। কখন হয় আর কখন হয় না, তার কিছুই মনে থাকে না। সে মাথা নেড়ে বল, না, হয়নি এখনো। আমার ডেটে ডেট হয় না কোনো বার। মাহির এতক্ষণ ধরে রাখা লম্বা নিঃশ্বাসটা স্বস্তির সাথে ছাড়ল। যাক বাবা। সে এতক্ষণ ধরে ভাবছিল তার বেপরোয়া ব্যবহারের জন্যই হয়তো রুবার এই দশা হয়েছে। মাহির নিজেকে স্বাভাবিক করে রুবার কপালে একটা চুমু খেয়ে বলল, তোমার পিরিয়ড হয়েছে পাখি, চিন্তা করো না। চলো, আমি সব ফ্রেশ করে দিই। এই বলে মাহির রুবাকে কোলে তুলে নিয়ে পেছন দিকে ফিরতে দেখল বিছানার ধবধবে সাদা চাদরটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। তা দেখে রুবা লজ্জায় এক্কেবারে নীল হয়ে গেল। সে দুই হাতে মুখ ঢেকে মাহিরের বুকে নিজের মুখটা এক্কেবারে গুজে দিল। মাহির রুবাকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে অত্যন্ত মৃদু ও ভালোবাসামাখা গলায় বলতে লাগল, রুবা, এগুলো তো লজ্জার কিছু নেই। আজ তোমরা মেয়েরা প্রতি মাসে এই কষ্টের মধ্য দিয়ে যাও বলেই তো এই দুনিয়াতে আমি, তুমি আর কত শত সন্তান এই দুনিয়ার আলো দেখছে। এটা তো একটা পবিত্র বিষয়, জান। বরের মুখে এমন সুন্দর ও সম্মানজনক কথা শুনে রুবার চোখের কোণ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ল, তবে এবার সেটা কষ্টের নয়, এক বুক শান্তির। মাহির রুবাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে সাবধানে নিচে নামিয়ে দিল। এরপর সে বাইরে এসে তাড়াতাড়ি আলমারি থেকে রুবার প্রয়োজনীয় কাপড় আর জিনিসপত্র নিল। সাথে বিছানা থেকে সেই ভেজা চাদরটা টেনে এক ঝটকায় ওয়াশিং বাকেটে ফেলে দিয়ে সে আবারও ওয়াশরুমে ঢুকল। রুবার শরীর পিরিয়ডের ব্যথায় ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। মাহির অত্যন্ত যত্ন সহকারে রুবাকে ফ্রেশ করিয়ে দিল এবং নিজেও দ্রুত ফ্রেশ হয়ে রুবাকে আলতো করে কোলে তুলে নিয়ে আবারও রুমে চলে আসল। রুবা অতিরিক্ত দুর্বল আর অসুস্থ বোধ করায় সে মাহিরের উন্মুক্ত বুকে চোখ বন্ধ করে মাথা রেখে শান্ত হয়ে রইল। মাহির রুবাকে সোফায় বসিয়ে কুশন দিয়ে কমফোর্ট তৈরি করে তার শরীরটা একটা পাতলা চাদর দিয়ে ঢেকে দিল। এরপর সে আলমারি থেকে আর একটি নতুন চাদর বের করে খুব সুন্দর করে বিছানায় বিছিয়ে সাজিয়ে দিল। বিছানা করা শেষ হতেই সে রুবাকে সোফা থেকে কোলে তুলে নিয়ে পরম মমতায় বিছানায় শুইয়ে দিল। নিজের শরীরটা ঢাকতে সে দ্রুত একটি কালো রঙের ট্রাউজার পরে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে মাহির সোজা চলে গেল কিচেনে। সেখানে গিয়ে সে আগে একটি পাত্রে পানি গরম হতে দিল আর অন্য একটি চুলায় রুবার জন্য হোমমেড হেলদি স্যুপ তৈরি করতে বসাল।
কিছুক্ষণ পর স্যুপ তৈরি হয়ে গেলে মাহির একটি ওয়াটার হট পটে গরম পানিগুলো ভরে নিল এবং একটি বাটিতে গরম গরম স্যুপ ঢেলে নিল। সে ট্রেতে করে সেগুলো নিয়ে দ্রুত নিজের রুমের দিকে গেল। রুমে গিয়ে দেখল রুবা চোখ বন্ধ করে কুঁকড়ে শুয়ে আছে। সে দ্রুত তার কাছে গিয়ে রুবাকে আলতো করে ডাকল, জান, ওঠো একটু, এগুলো খেয়ে নাও। মাহিরের ডাক শুনে রুবা চোখ মেলে তাকাল। রুবাকে তাকাতে দেখে মাহির তাকে পিঠে হাত দিয়ে হালকা করে ধরে বিছানায় বসাল। এরপর বলল, বার্ড, এই স্যুপটা একটু খেয়ে নাও, আর পেটে এই হট ব্যাগটা দিয়ে শেক দাও, দেখবে ব্যথা অনেক কমে যাবে গু। এই বলে মাহির স্যুপের বাটিটা হাতে নিয়ে ফু দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে রুবাকে খাওয়াতে লাগল। রুবাও চুপচাপ বাধ্য মেয়ের মতো বরের হাতের স্যুপ খেতে লাগল। খাওয়া শেষ করে মাহির বাটিটা পাশে রেখে হট ব্যাগটা রুবার পেটের উপর আলতো করে চেপে ধরল এবং রুবাকে নিজের বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়ল। মাহিরের এক হাত রুবার মাথায় বিলি কাটছিল, আর অন্য হাত দিয়ে সে হট ব্যাগটা ধরে রেখেছিল। বরের বুকের ওম আর গরম শেকের আরামে রুবার চোখের পাতা আস্তে আস্তে ভারী হতে লাগল এবং কিছুক্ষণ পর সে গভীর ঘুমে তলিয়ে গেল। রুবার নিয়মিত ও শান্ত নিঃশ্বাসের শব্দ শুনে মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে রুবাকে আলতো করে বালিশে শুইয়ে দিল। ঠিক তখনই চারদিকের মসজিদ থেকে ভোরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসতে লাগল। মাহির আবারও ওয়াশরুমে গিয়ে অজু বানিয়ে কাপড় বদলে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে সে আল্লাহর কাছে নিজের ফ্যামিলি, সবার জন্য আর বিশেষ করে তার এই ছোট্ট অবুঝ বুটার সুস্থতা কামনার জন্য অনেক দোয়া করল। নামাজ পড়ে মোনাজাত শেষে সে রুবার কাছে গেল। রুবার মাথায় হাত দিয়ে যখনই সে ফু দিতে যাবে, অমনি এক ঝটকায় নিজের হাতটা নামিয়ে ফেল। রুবার কপাল আর গা যেন এক্কেবারে আগুনের মতো উত্তপ্ত। তীব্র জ্বরে রুবার পুরো শরীর পুড়ে যাচ্ছে দেখে মাহির এক্কেবারে ঘাবড়ে গেল। আল্লাহ, রুবার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, এখন আমি কি করব? সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে নেমে গেল এবং একটি বাটিতে করে হালকা কুসুম গরম পানি নিয়ে আসল। রুমে এসে মাহির রুবার পাশে বসে একটি নরম কাপড় পানিতে ভিজিয়ে রুবার সারা শরীর খুব ভালো করে মুছে দিতে লাগল। তার ভেজা গায়ের কাপড় বদলে দিয়ে সে রুবার কপালে জলপট্টি দিতে শুরু করল। যতক্ষণ না শরীরের তাপমাত্রা কমছিল, মাহির একনাগারে জলপট্টি দিয়ে গেল। এর মধ্যে সে রুবাকে অনেক কষ্টে ঘুম থেকে ডেকে তুলে হালকা কিছু খাইয়ে একটা জ্বরের ওষুধ খাইয়ে দিল। ওষুধ খাওয়ার পর রুবা আবারও মাহিরের হাতটা শক্ত করে ধরে জ্বরের ঘোরে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ল। মাহির রুবার পাশে বসে রইল, তার চোখে ঘুম নেই। আছে শুধু তার প্রাণপাখির জন্য এক বুক ভালোবাসা আর উদ্বেগ। চৌধুরী ম্যানশনের সদর দরজার সামনে আজ দীর্ঘ ৩ দিন পর শিহাবের রাজকীয় কালো মার্সিডিজ গাড়িটি এসে সশব্দে থামল। গাড়ি থামার শব্দ পেয়ে দায়িত্বরত দারোয়ান চটজলদি দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দিল। কিন্তু দরজা খুলতেই ভেতরের মানুষটিকে দেখে দারোয়ান অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা সরল না। গাড়ির আওয়াজ পেয়ে নিয়াজ সাহেবও নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে পা রেখেছিলেন। কিন্তু সামনের দিকে তাকাতেই তিনি এক নিমেষে স্তব্ধ হয়ে গেলেন। নিয়াজ সাহেব নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে বিড়বিড় করে বললেন, আমি কি ঠিক দেখছি, নাকি আমার চোখের চশমাটাই নষ্ট হয়ে গেছে? ঠিক একই সময়ে মারিয়াও নিজের কিছু কাজের জন্য বের হচ্ছিল, কিন্তু মাঝপথের সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে সেও পাথরের মতো স্থবির হয়ে গেল। কি ভাবছেন? শিহাব ফিরে এসেছে বলে সবাই এত অবাক হচ্ছে? একদমই না। সবাই শিহাবকে দেখে নয়, বরং শিহাবের এই সম্পূর্ণ নতুন ও অবিশ্বাস্য রূপটি দেখে বিস্ময়ে নির্বাক হয়ে গেছে। কারণ শিহাবের পরনে আজ কোনো চেনা কালো শার্ট বা দামি ব্লেজার স্যুট নেই। আজ সে এক্কেবারে ভিন্ন রূপে দাঁড়িয়ে আছে। তার পরনে আজ একটি স্নিগ্ধ কালো পাঞ্জাবি আর সাদা পাজামা। গালে সুন্দর চাপদাড়ি, মাথায় টুপি আর তার পুরো শরীর থেকে ভেসে আসছে আতরের এক পবিত্র ও মিষ্টি সুবাস। তার চেনা উদ্ধত চেহারায় আজ এক অদ্ভুত মায়াবী ও স্নিগ্ধ ভাব। শিহাব ধীর পায়ে হেঁটে নিয়াজ সাহেবের কাছে গেল এবং পরম ভক্তিতে ওনার পা ছুঁয়ে সালাম করে অনেকক্ষণ নিচু হয়ে বসে রইল। নিজের ছেলের এমন অভাবনীয় পরিবর্তন দেখে নিয়াজ সাহেবের বুকটা কেঁপে উঠল। শিহাব নিচু স্বরে অত্যন্ত নরম গলায় বলল, বাবা, কেমন আছেন? শরীর ঠিক আছে তো আপনার? ছেলের মুখে এমন আদব কায়দা আর মধুর ব্যবহার দেখে নিয়াজ সাহেবের অবস্থা এমন হল যে তিনি বুঝি হার্ট অ্যাটাকই করে বসবেন। তিনি নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে মারিয়ার দিকে তাকিয়ে আকুল হয়ে বললেন, মারে, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? নাকি আমার চশমার পাওয়ার হঠাৎ কমে গেছে রে মা? আমাকে একটু হাত ধরে সোফায় নিয়ে গিয়ে বসাত। মারিয়া নিজের ঘোর কেটে উঠতেই দ্রুত এগিয়ে এসে নিয়াজ সাহেবকে ধরে সোফায় নিয়ে গিয়ে বসাল।
নিয়াজ সাহেব সোফায় আরাম করে বসে শিহাবের দিকে তাকিয়ে রসিকতা করে বললেন, তুমি কি সত্যিই আমার ছেলে শিহাব, নাকি ওর কোনো ভালো আত্মা বাবা? যে ছেলে শার্ট ছাড়া গায়ে কিছুই দিত না, আজ সে এক্কেবারে হাজী সাহেব হয়ে গেল কিভাবে? বাবার এমন রসিকতায় শিহাব একটুও রাগ করল না, বরং তার মুখে এক টুকরো শান্ত হাসি ফুটে উঠল। সে সোজা উপরের দিকে পা বাড়িয়ে যেতে যেতে গম্ভীর কিন্তু ভদ্র সুরে বলল, মিস মারিয়া, উপরে আসুন। আপনার সাথে কিছু কথা আছে কি? এই বলে শিহাব নিজের রুমের দিকে চলে গেল। নরম তুলতুলে পশমের এক মিষ্টি ছোঁয়ায় রুবা আস্তে আস্তে পিটপিট করে নিজের চোখের পাতা মেল। চোখ খুলেই সে দেখল তাদের আদরের বিড়ালছানা কিটি এক্কেবারে তার বুকের সাথে লেপ্টে শুয়ে আছে। কিটির এই কিউট কাণ্ড দেখে রুবা মুচকি হেসে তাকে জড়িয়ে ধরে বিছানায় উঠে বসল। কিন্তু চারপাশে তাকিয়ে যখন সে দেখল রুমে তার হিটলার বর নেই, তখন সে পাশেই টেবিলের উপর রাখা মোবাইলটা হাতে নীল সময় দেখার জন্য। আর মোবাইলের স্ক্রিনে চোখ পড়তেই রুবার চক্ষু চরকগাছ। ঘড়িতে তখন রাত ৮টা বেজে গেছে। ওহ মাই গড! রাত ৮টা বেজে গেছে। রুবা আতকে উঠে তাড়াতাড়ি কিটিকে বিছানায় ছেড়ে দিয়ে এক লাফে উঠে দাঁড়াল। শরীরটা এখনও একটু দুর্বল লাগলেও সে আর দেরি না করে দ্রুত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ছুটে গেল। ফ্রেশ হয়ে ও সুন্দর একটা জামা পরে রুবা রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে নিচে নেমে গেল। নিচে নামতেই তার কানে এল রান্নাঘর থেকে হালকা টুংটাং শব্দ। উকি দিয়ে দেখল তার গম্ভীর হিটলার বর অ্যাপ্রন পরে অত্যন্ত মনোযোগ দিয়ে কিচেনে কাজ করছে। বরের এই কিউট রূপ দেখে রুবার ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে এক্কেবারে শব্দ না করে বিড়ালের মতো পায়ে পায়ে এগিয়ে গিয়ে মাহিরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। হাতে থাকা সবজি কাটতে কাটতে মাহিরের ছুরির হাত মাঝপথেই থেমে গেল। সে পেছনে ফিরে না তাকিয়েই অত্যন্ত নরম ও ভালোবাসামাখা সুরে জিজ্ঞেস করল, শরীর এখন কেমন লাগছে বার্ট? এই বলেই সে আবার সবজি কাটায় মন দিল। রুবা অবাক হয়ে মাহিরের পিঠে মুখ ঘষে বলল, আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে আমি এসেছি? আমি তো আজ পায়ে কোনো নুপুরও পরিনি। মাহির মুচকি হাসল। সে সবজি কাটা থামিয়ে এক ঝটকায় পেছন ফিরে রুবাকে আলতো করে নিজের বুকের কাছে টেনে নিল। এরপর রুবার নাকের সাথে নিজের নাক ঘষে এক মাদকতা ভরা কণ্ঠে বলল, পায়ে নুপুর না পড়লে কি হবে পাখি? তোমার এই মায়াবী শরীরের সুবাস তো আর লুকিয়ে রাখা যায় না। ওটাই আমাকে আগেভাগে জানান দিয়ে দেয় যে আমার জান আমার আশেপাশে আছে গু। বরের এমন রোমান্টিক জবাবে রুবা লজ্জায় লাল হয়ে গেল। মাহির আর কোনো কথা না বাড়িয়ে রুবাকে একটানে কিচেন কেবিনেটের উপর বসিয়ে দিল। রুবা পা দুলিয়ে বসতেই মাহির তার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, একদম নিচে নামবে না, ওকে? আজ তুমি অসুস্থ। তাই আজ তুমি আমাকে শুধু অর্ডার করবে, আর তোমার এই বর তা হাসি মুখে পালন করবে। এখন বলো, কফি খাবে নাকি চা? নাকি অন্য কিছু রান্না করে দেব? মাহিরের মুখে এমন দয়ালু ও বাধ্য বরের কথা শুনে রুবা মনে মনে এক মহাদুষ্টু বাঁকা হাসি হাসল। সে ভাবল, আচ্ছা বাবু, আজ সুযোগ পেয়েছ বরের দায়িত্ব পালন করার? দাঁড়াও, তোমাকে আজ একটু ভালোমতো জ্বালিয়ে নিই। রুবা মুখে এক্কেবারে নিরীহ একটা ভাব এনে বলল, চাকফি কিচ্ছু খাব না। আমার না খুব অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে গি। মাহির ভ্রু উঁচিয়ে বলল, কি খেতে ইচ্ছে করছে বলো? রুবা আঙুল গুনে গুনে বলতে লাগল, বেশি কিছু না। প্রথমে আমাকে একদম রেস্টুরেন্ট স্টাইলের হানি চিলি পটেটো বানিয়ে দিন। তারপর একটু চিজি হোয়াইট সস পাস্তা আর ডেজার্ট হিসেবে চকলেট লাভা কেক। ব্যাস, এইটুকুই। এমন কঠিন আর ঝামেলার রেসিপিগুলোর নাম শুনে মাহিরের চোখ কপালে উঠে গেল। ঘরের সাধারণ রান্নাবান্না সে করতে পারলেও এই সব রেস্টুরেন্টের আইটেম এই মুহূর্তে একা একা বানানো কতটা কষ্টের তা সে ভালো করেই জানে। কিন্তু যেহেতু সে নিজেই আজ রুবাকে অর্ডারের অধিকার দিয়েছে, তাই সে আর না বলতে পারল না। মাহির নিজের ভেতরের অস্বস্তি লুকিয়ে মুখে একটা জোরপূর্বক মিষ্টি হাসি ফুটিয়ে বলল, আচ্ছা জান, তোমার জন্য আজ এই হিটলার বর শেফ হয়ে যাবে। তুমি শুধু বসে বসে দেখো গু। এই বলে মাহির ইউটিউব দেখে রেসিপি মিলিয়ে অত্যন্ত কষ্ট করে এক একটা জিনিস কাটাকুটি আর রান্না করতে লাগল। কখনো কড়াইতে তেল ছিটকে আসছিল, তো কখনো সস খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছিল। মাহিরের এই দিশেহারা অবস্থা দেখে কেবিনেটে বসে রুবা মুখ চেপে হেসেই খুন। মাহির রান্না করতে করতে আর চোখে রুবার সেই দুষ্টুমি ভরা হাসিটা দেখল। সে খুব ভালো করেই বুঝতে পারছে যে তার বাচাল পাখিটা ইচ্ছে করে তাকে কষ্ট দেওয়ার জন্য এবং গত রাতের জ্বালা মেটানোর জন্য এই কঠিন রেসিপির অর্ডার দিয়েছে। মাহির মনে মনে এক বাঁকা হাসি হেসে বলল, আমি খুব ভালো করেই জানি বার্ড,
তুমি ইচ্ছে করে আমাকে জ্বালানোর জন্য এই কাণ্ড করছ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তুমি আগে একটু পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর দেখবে তোমার এই হিটলার বর কি। কিচেন কেবিনেটে পা দুলিয়ে বসে থাকা রুবার সেই দুষ্টুমি ভরা চাউনি আর চোখের মিষ্টি হাসি দেখে মাহির মনে মনে যতই প্রতিশোধের ছক কষুক না কেন, মুখে বা আচরণে তার ভালোবাসার এক ফোঁটাও কমতি ছিল না। রুবার দেওয়া সেই কঠিন ও ঝামেলার রেসিপি, হানি চিলি পটেটো, চিজি হোয়াইট সস পাস্তা আর চকলেট লাভা কেক একে একে অত্যন্ত যত্ন সহকারে ও মনোযোগ দিয়ে তৈরি করল সে। রান্না শেষ হতেই হুট করে কিচেনের মেইন লাইটগুলো হঠাৎ নিভিয়ে গেল। পুরো রান্নাঘর জুড়ে এক নিমিষে ঘুটঘুটে অন্ধকার নেমে আসতেই রুবা ভীষণ অবাক ও কিছুটা আতঙ্কিত হয়ে সেই অন্ধকারের মাঝে তাকাতে লাগল। হিটলার বরের কোনো সাড়াশব্দ না পেয়ে রুবা সেই অন্ধকারের মাঝেই ভয় পেয়ে চিৎকার করে উঠল, হিটলার বর! লাইট অফ হয়ে গেল কেন? রুবার গলার আওয়াজে ভয়ের রেশ পেয়ে মাহির সাথে সাথে কথা বলে রুবাকে আশ্বস্ত করে অত্যন্ত নরম সুরে বলল, জান, ভয় পেজো না। আসছি আমি। এই বলেই মাহির দেশলাই জ্বালিয়ে দুটো সাদা মোমবাতি ধরাল এবং ধীর পায়ে হেঁটে এসে মোমবাতি দুটো আস্তে আস্তে কেবিনেটের উপর এনে রাখল। মোমবাতির সেই মৃদু কাপা কাপা মায়াবী আলোয় পুরো রান্নাঘরটা এক নিমেষে চমৎকার এক ক্যান্ডেল লাইট ডিনারের রূপ নিল। মাহির মোমবাতি দুটি সুন্দর করে কেবিনেটে রেখে একটা বড় প্লেট হাতে নিল। তারপর সেই প্লেটে রুবার অর্ডার করা রেসিপিগুলো একে একে সাজিয়ে রেখে রুবার কাছে এগিয়ে এল। প্লেটটি রুবার দিকে বাড়িয়ে দিয়ে সে মৃদু হেসে বলল, নাও বার্ড, তোমার শেফ বরের হাতের রান্না। খেয়ে বলো কেমন হয়েছে। রুবা আর এক মুহূর্তও দেরি না করে চামচ দিয়ে পাস্তা মুখে দিতেই তার চোখ দুটো এক অদ্ভুত তৃপ্তিতে চকচক করে উঠল। সে চিবোতে চিবোতে বলল, দারুণ হয়েছে। মাহির রুবার ঠোঁটের কোণে আর গালে লেগে থাকা সামান্য সসটুকু নিজের আঙুল দিয়ে পরম আদরে মুছে দিয়ে আলতো করে হেসে উঠল। বুয়ের অমন তৃপ্তি করে খাওয়া দেখে মাহির আর থাকতে পারল না। সে লোভী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমায় একটু দাও, আমিও খেয়ে দেখি কেমন বানালাম গু। রুবা চট করে প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে মাথা নেড়ে বলল, না না, এগুলো সব আমি খাব। আমার জন্য যেহেতু বানিয়েছেন, আমি একাই সব শেষ করব। এই বলেই রুবা গপগপ করে আবার খেতে লাগল। রুবার এমন মজা করে খাওয়া দেখে মাহির নিজের লোভ আর সামলাতে পারল না। সে অনেক কষ্টে রুবার প্লেটের সব খাবার থেকে একটু একটু করে চামচে নিয়ে নিজের মুখে পুরে দিল। কিন্তু মুখে খাবারগুলো দেওয়া মাত্রই মাহিরের পুরো চেহারা বদলে গেল। প্রচণ্ড বিষাদ আর গ্লানিতে সে তখনই ওয়াক ওয়াক করতে করতে দ্রুত কিচেনের বেসিনের দিকে ছুটে গেল এবং মুখে থাকা সব খাবার বেসিনে ফেলে দিল। মাহিরকে এভাবে বমি করতে দেখে রুবা ভীষণ ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি কেবিনেট থেকে নিচে নেমে মাহিরের পাশে গিয়ে দাঁড়িয়ে তার পিঠ আলতো করে মালিশ করে দিতে লাগল। মাহির মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রুবার দিকে তাকিয়ে কাচুমাচু মুখে বলল, রুবা, তুমি আমায় মিথ্যা বললে কেন? এইগুলো তো এক্কেবারে খাওয়ার অযোগ্য। ঠিক। কেকটা কেমন তেতো হয়েছে, পাস্তাগুলো এক্কেবারে অতিরিক্ত ঝাল, আর পটেটো পিসগুলো। ঠিক। এইগুলোকে তুমি এত মজা বলছ? স্যারি জান, আমি এক্কেবারে বাজে রান্না করেছি। মাহিরকে নিজের রান্নার জন্য এমন অপরাধী ও ছোট হতে দেখে রুবার মনটা এক নিমেষে গলে গেল। সে পরম মমতায় মাহিরের গালে নিজের নরম হাত দুটো রেখে চোখের দিকে তাকিয়ে বলল, আপনি এত কষ্ট করে আমার দেওয়া রেসিপিগুলো রান্না করলেন, আর সেটার স্বাদ আমার জন্য অমিত থেকেও বেশি, বুঝলেন আমার হিটলার বর? এই বলেই রুবা আর কোনো দূরত্ব না রেখে মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরল। বরের এত কষ্টের প্রতি রুবার এমন আবেগঘন ও এগ্রেসিভ ভালোবাসা দেখে মাহিরও আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রুবাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে অপরাধবোধ ভরা কণ্ঠে বলল, সারি কলিজা, তুমি এমনিতেই অসুস্থ। তার মাঝে আমার করা এই বাজে রেসিপি খেয়ে যদি তোমার শরীর আরও খারাপ হয়ে যায়, তখন আমি কি করব বলো? মাহিরকে এতটা চিন্তিত হতে দেখে রুবা মুচকি হাসল। সে মাহিরকে জড়িয়ে ধরা অবস্থাতেই তার বুকে মুখ গুজে আদুরে সুরে বলল, কিছু হবে না, আপনি চিন্তা করিয়েন না গু। চৌধুরী ম্যানশনে শিহাবের সেই অবিশ্বাস্য ও আমূল পরিবর্তন দেখে মারিয়া যখন এখনও এক গভীর ঘোরের মাঝে হাবুডুবু খাচ্ছিল, ঠিক তখনই উপর থেকে শিহাবের সেই পরিচিত গম্ভীর অথচ অত্যন্ত শান্ত কণ্ঠের ডাক এল। মারিয়া নিজের ঘোর কাটিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে শিহাবের রুমের সামনে গিয়ে দাঁড়াল। দরজায় আলতো করে টোকা দিতেই ভেতর থেকে শান্ত ও ভদ্র আওয়াজ এল, ভেতরে আসুন মিস মারিয়া ঘি। মারিয়া দরজা ঠেলে রুমে ঢুকতেই দেখো শিহাব তখনও তার সেই কালো পাঞ্জাবি আর মাথায় টুপিটা পরে জানালার পাশে একমনে দাঁড়িয়ে আছে। মারিয়াকে ভেতরে আসতে দেখে সে শান্ত চোখে তাকাল এবং বলল,
আজ সন্ধ্যায় আমার সাথে একটা ইম্পর্ট্যান্ট পার্টিতে যেতে হবে আপনাকে। সন্ধ্যার আগে রেডি হয়ে থাকবেন, আর হ্যাঁ, মাথায় হিজাব পরবেন। আশা করি আমার অনুরোধটা রাখবেন কি। শিহাব অত্যন্ত ভদ্র ও মার্জিতভাবে কথাগুলো বলল। মারিয়া মনে মনে ভীষণ অবাক হলেও শিহাবের এই নতুন ও ধার্মিক রূপের উপর কোনো কথা বলতে পারল না। সে ধীর পায়ে শিহাবের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে এল। রুমে এসে সে বিছানায় বসে ভাবতে লাগল কি পরা যায়। কারণ তার কাছে যেসব কাপড় আছে তার বেশিরভাগই ওয়েস্টার্ন বা আধুনিক পোশাক, যা সে এই মুহূর্তে শিহাবের সাথে যাওয়ার জন্য এক্কেবারে বাদ দিতে চাইছিল। মারিয়া বেশি কিছু না ভেবে সোজা নিয়াজ সাহেবের রুমের দিকে গেল। রুমে গিয়ে দেখল নিয়াজ সাহেব নিজেকে কোনোমতে স্বাভাবিক করে বিছানায় বসে শিহাবের মায়ের একটা বাধাই করা ছবি হাতে নিয়ে গভীর মনোযোগে কি যেন ভাবছেন। মারিয়া দরজার পাশে দাঁড়িয়ে খুব আস্তে করে ডাক দিল, আঙ্কেল, আসব। মারিয়ার চেনা গলার আওয়াজ শুনে নিয়াজ সাহেব চমকে উঠে পাশে স্ত্রীর ছবিটা সয়ত্নে রেখে মৃদু হেসে বললেন, আয় মা, ভেতরে আয়। নিয়াজ সাহেবের অনুমতি পেয়ে মারিয়া ঘরের ভেতর ঢুকে ওনার মুখোমুখি গিয়ে বসল এবং আমতা আমতা করে বলল, আঙ্কেল, একটা জিনিস চাইতে এসেছি। দিবেন? নিয়াজ সাহেব স্নেহের সুরে বললেন, কি জিনিস বল মা। আমাকে আন্টির আলমারি থেকে একটা শাড়ি দেবেন প্লিজ। মারিয়া সংকোচ মিশিয়ে বলল। ধুর পাগলি, এইভাবে বলছিস কেন? এই নে, আলমারি খোলাই আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই নে। এই বলে তিনি থামলেন। মারিয়া অনেক সংকোচ আর দ্বিধা নিয়ে আস্তে আস্তে আলমারির পাল্লাটা খুল। আর আলমারি খুলতেই মারিয়া এক্কেবারে অবাক হয়ে গেল। আলমারিতে অত্যন্ত চমৎকারভাবে সব ধরনের শাড়ির সাথে ম্যাচিং করা হিজাব এবং অর্নামেন্টস, গহনা সহ সবকিছু একে একে সুন্দর করে গুছিয়ে রাখা আছে। মারিয়া এত সুন্দর সুন্দর শাড়ির ভিড়ে এখন কোনো কালারটা পরবে সেটা নিজেই সিলেক্ট করতে পারছিল না। কোনো উপায় না পেয়ে সে নিয়াজ সাহেবকে ডাক দিল, আঙ্কেল গু। মারিয়ার আকুল ডাক শুনে নিয়াজ সাহেব ছোট করে জবাব দিলেন, হুম, বল মা। আমাকে একটা শাড়ি সিলেক্ট করে দিন না, আমি এক্কেবারে বুঝতে পারছি না কোনটা নিব। এই বলে মারিয়া মন খারাপ করে আলমারির সামনে দাঁড়িয়ে রইল। মারিয়ার এমন বাচ্চাদের মতো মন খারাপ করা দেখে নিয়াজ সাহেব উচ্চ শব্দে হেসে উঠলেন। তিনি সোফা থেকে উঠে মারিয়ার কাছে গিয়ে পরম স্নেহে মারিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগলি মেয়ে একটা, দাঁড়া, আমি খুঁজে দিচ্ছি। তার আগে বল, কোথায় যাওয়ার জন্য শাড়ি খুঁজছিস? বিজনেস পার্টি নাকি জন্মদিন নাকি অন্য কোনো অনুষ্ঠান? মারিয়া আলতো করে মাথা নেড়ে বলল, আরে না, অন্য কোনো অনুষ্ঠান না। স্যার বলল সন্ধ্যায় নাকি ওনার কোনো একটা পার্টিতে নিয়ে যাবে, তার জন্যই হুম, আচ্ছা গি। এই বলে নিয়াজ সাহেব আলমারির কাছে গিয়ে নিখুঁতভাবে ভাঁজ করা শাড়িগুলোর উপর হাত বোলালেন। তারপর সেখান থেকে একটি চমৎকার শাড়ি সাথে ম্যাচিং করা হিজাব সহ বের করে মারিয়ার সামনে ধরলেন। বললেন, এই নে মা, এটা পছন্দ হয়েছে কি না দেখ। নিয়াজ সাহেবের কথা শুনে মারিয়া যখন শাড়িটার দিকে তাকাল, সে এক্কেবারে স্তব্ধ ও মুগ্ধ হয়ে গেল। সে খুশিতে চোখ বড় বড় করে বলল, আঙ্কেল, ওয়াও, এটা তো খুব সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে আমার। এই বলে মারিয়া খুশিতে আত্মহারা হয়ে শাড়ি আর হিজাব নিয়ে নিজের রুমের দিকে এক দৌড়ে চলে গেল। সন্ধ্যা নামতেই মারিয়া নিজেকে আয়নার সামনে এক অপরূপা নারী হিসেবে সাজিয়ে তুলল শিহাবের বাবার পছন্দ করে দেওয়া সেই শাড়িটি দিয়ে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মারিয়া নিজেই কয়েক মুহূর্তের জন্য চমকে গেল। তার পরনে আজ এক চমৎকার কালো রঙের শাড়ি আর ফুল হাতা ব্লাউজ, যা তার ধবধবে ফর্সা গায়ের রঙের সাথে এক্কেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। শাড়ির আঁচল আর পাড় জুড়ে নিখুঁত চুমকি আর জরির মায়াবী কাজ। গলায় পড়েছে একটি উজ্জ্বল পাথরের সীতাহার। মাথায় খুব সুন্দর করে জড়ানো কালো রঙের হিজাব, আর দুই হাতে পড়েছে শিহাবের মায়ের সিলভার কালারের চুড়িগুলো। কপালে ছোট একটা সাদা টিপ। মারিয়ার এই স্নিগ্ধ ও মায়াবী রূপ যে কোনো পুরুষের হৃদয়ে এক নিমেষে ঝড় তোলার জন্য যথেষ্ট ছিল। হঠাৎ নিচ থেকে গাড়ির হর্নের আওয়াজ আসতেই মারিয়া আয়না থেকে নিজের নজর সরিয়ে নিল। সে বিছানা থেকে নিজের পার্স ব্যাগটা হাতে নিয়ে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে নিচে নেমে গেল। নিচে নামতেই মারিয়া দেখল শিহাব অলরেডি আগে থেকেই গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে বসে আছে। মারিয়া আর সামনে না গিয়ে তাড়াতাড়ি পেছনের দরজা খুলে সিটে বসে পড়ল। মারিয়া ঠিকঠাক বসতেই শিহাব গাড়ি স্টার্ট দিল এবং তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। পুরো রাস্তায় দুজনের মাঝে আর কোনো কথা হল না। শহরের এক নামী ও অভিজাত কনভেনশন সেন্টারে তখন জমকালো লাইটিং আর উচ্চস্বরে ওয়েস্টার্ন মিউজিকের তালে বর্ষর একটা পার্টি চলছিল। শিহাব মারিয়াকে সাথে নিয়ে সেখানে এসে পৌঁছাল।
দুজনে একসাথে হলের ভেতরে প্রবেশ করতেই মারিয়া ভেতরের অতিরিক্ত চাকচিক্য আর মানুষের ভিড় দেখে কিছুটা অস্বস্তি বোধ করতে লাগল। শিহাব মারিয়াকে নিয়ে এক সাইডে এসে একটি টেবিল কর্নারের পাশে দাঁড়িয়ে রইল। মারিয়ার মুখের অস্বস্তি খেয়াল করে সে শান্ত গলায় বলল, মিস মারিয়া, আপনি এখানে বসুন। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলে শিহাব ধীর পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। শিহাব চোখের আড়াল হতেই মারিয়ার মনের অস্বস্তি আর একাকিত্ব আরও কয়েক গুণ বেড়ে গেল। সে আর দাঁড়িয়ে না থেকে পাশে রাখা একটি খালি চেয়ারে বসে পড়ল এবং নিজেকে শান্ত করতে টেবিল থেকে গ্লাসে করে একটু পানি খেল। মারিয়া যখন অমন জমকালো হলের এক কোণায় একা শান্ত হয়ে বসেছিল, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত বিপদ ঘনিয়ে এল। যেই কোম্পানির পক্ষ থেকে আজকের এই বিশাল পার্টির আয়োজন করা হয়েছে, সেই কোম্পানির মালিকের ছেলেটি মদের গ্লাস হাতে মারিয়ার টেবিলের দিকে এগিয়ে এল। সে মারিয়ার সামনে দাঁড়িয়ে অত্যন্ত কুৎসিত ও কামুক চাউনি দিয়ে মারিয়াকে উপর থেকে নিচ পর্যন্ত নোংরাভাবে স্ক্যান করতে লাগল। সে মারিয়ার একদম কাছাকাছি ঝুঁকে এসে মাতাল গলায় বলল, হেও বিউটি, তোমাকে তো আজ দারুণ লাগছে। সবাই এই পার্টিতে এত এনজয় করছে, আর তুমি এই কোণায় একা একা বসে আছ কেন? চলো ডান্স ফ্লোরে গিয়ে একসাথে একটু ডান্স করি। এই বলেই ছেলেটি মারিয়ার দিকে নিজের হাত বাড়িয়ে দিল। এক সম্পূর্ণ অচেনা ছেলের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে মারিয়া মনে চরম বিরক্তি ও রাগ অনুভব করল। তবে সে পরিস্থিতি সামাল দিতে ছেলেটির দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা হালকা কৃত্রিম হাসি এনে অত্যন্ত শক্ত ও স্পষ্ট গলায় বলল, নো থ্যাঙ্কস। আমি এখানে এইভাবেই ঠিক আছি গু। মারিয়ার স্পষ্ট না শুনে ছেলেটার অহংকারে বড লাগল। সে বাড়িয়ে দেওয়া হাতটি নামিয়ে নিয়ে এবার এক্কেবারে মারিয়ার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। মারিয়ার অসম্মতিকে এক্কেবারে উপেক্ষা করে সে তার আরও কাছে আসার নোংরা চেষ্টা করতে লাগল। মারিয়া চরম বিরক্ত ও অতিষ্ঠ হয়ে চেয়ার থেকে এক ঝটকায় উঠে দাঁড়াল এবং সেখান থেকে অন্য কোথাও চলে যেতে চাইল। আর ঠিক তখনই সেই নরপশুটি পেছন থেকে মারিয়ার শাড়ির কুচকানো সুদৃশ্য আঁচলটা নিজের হাত দিয়ে অত্যন্ত শক্ত করে ধরে ফেল। নিজের পবিত্র শাড়ির আঁচলে একজন পরপুরুষের এমন নোংরা ও অবাধ্য হাতের স্পর্শ লাগতেই মারিয়া নিজের সমস্ত রাগ, আত্মনিয়ন্ত্রণ আর চিরাচরিত ভদ্রতা এক নিমেষে হারিয়ে ফেল। তার মাথার ভেতর তখন শুধু অপমানের আগুন জ্বলছে। সে এক সেকেন্ডও আর চিন্তা না করে বিদ্যুৎ গতিতে পেছন ফিরে নিজের গায়ের পুরো শক্তি দিয়ে ওই ছেলেটার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল, ঠাস উ। আর সেই থাপ্পড় দেওয়ার সাথে সাথেই মারিয়া রাগে, অপমানে আর এক অজানা আতঙ্কে নিজের অজান্তেই থরথর করে কাঁপতে লাগল। সেই থাপ্পড়ের আওয়াজ এতটাই তীব্র ও প্রচণ্ড ছিল যে অনুষ্ঠানের সাউন্ড বক্সের সমস্ত গান, মানুষের হাসিতামাশা আর হট্টগোল এক নিমিষেই যেন স্তব্ধ হয়ে গেল। পুরো বিশাল হলরুম জুড়ে এক অদ্ভুত পিনপতন নীরবতা নেমে এল। হলের সমস্ত মানুষ গোল হয়ে অত্যন্ত অবাক চোখে মারিয়া আর সেই ছেলেটির দিকে তাকিয়ে রইল। হিটলার স্যার যখন বর আয়শা। পর্ব 15।